22 তারিখ, কয়েকদিন আগে 22 তারিখ আবার মামলা ছিল সুপ্রিম কোর্টে, গেছিলেন যারা মামলাকারী। গোটা বিষয়টার নিষ্পত্তি হয়নি, মামলাটা শোনা হয়নি। ওই একটা গানের লাইন আছে না, কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়। আমার মনে হয় সরকারি কর্মচারীদের মধ্যে কেউ কেউ এমনটা বলতেই পারেন যে কতটা আইনি পথ পেরোলে তবে ডিএ পাওয়া যাবে। আমি জানি না, এখনো গোটা বিষয়টা পরিষ্কার নয়। যদিও নতুন সরকার এসেছে, তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর আইনি প্রক্রিয়াটাকে বাড়াবে না, তারা আইনের রীতি মেনে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা পালন করবে, কিন্তু পালন করছে কোথায় সেখানেও তো একটা হেয়ালি থেকে যাচ্ছে। কেন এই হেয়ালি? আসুন গোটা বিষয়টা বোঝার চেষ্টা করি। আমার সঙ্গে আজকেও রয়েছেন সরকারি কর্মচারী সংগঠনের কনফেডারেশনের পক্ষ থেকে তার সভাপতি শ্যামল কুমার মিত্র। আমি যৌথ মঞ্চের একজনকেও আজ আমন্ত্রণ জানিয়েছি, কিছু সময়ের মধ্যে হয়তো তিনিও আসবেন। অর্জুন সেনগুপ্তকে আমি বলেছি উনি হয়তো আসবেন। আমি শ্যামলবাবুর কাছে প্রথম আসি। শ্যামলবাবু, আমি যেটা দিয়ে শুরু করলাম যে আপনাদের মধ্যে এখন গাইতে হবে কতটা পথ পেরোলে পথিক খাওয়া যায় আর কতটা আইনি পথ পেরোলে এই ডিএ বিষয়টা নিষ্পত্তি হয় এবং আপনারা পেতে পারেন। কি হলো 22 তারিখে আপনারা গেলেন? আমি জানি ইতিমধ্যে আপনি ফেসবুক করেছেন, সেটা আমরা দেখিয়েওছি। কি হলো, মানে কি হচ্ছে গোটা বিষয়টা? দেখুন, আমরা 2016 সালে যখন মামলা করি তখন সমস্ত সংগঠনের সঙ্গে আমরা একটা আলাপ আলোচনা চালিয়েছিলাম যাতে সবাই মিলে মামলাটা একসঙ্গে করা যায়। তা সে সময় বামপন্থী একটি কর্মী সংগঠনের দপ্তরে আমরা বেশ কয়েকদিন আলোচনা চালাই। তারা একটা কথা আমাদের বলেছিলেন যে আমরা বিশ্বাস করি না যে আদালতের মাধ্যমে শ্রমিক কর্মচারীদের কোনো মৌলিক সমস্যার সমাধান হতে পারে, কারণ আদালত হচ্ছে রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ। আজকে এই দীর্ঘ 11 বছরের যে মানে পথ চলা, যে জার্নি, তারপরে আমারও কিন্তু মনে হচ্ছে যে আদালত রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ। সেখান থেকে কিছু রিলিফ পাওয়া যায়, কিন্তু শ্রমিক কর্মচারীদের কোনো মৌলিক পরিবর্তনের বা মৌলিক দাবি কিন্তু সেভাবে মেটে না। আপনি দেখুন, 2022 সালের 28শে নভেম্বর প্রথম মামলাটি সুপ্রিম কোর্টে উঠল। তার আগে কিন্তু দিনটা ধার্য ছিল 2রা ডিসেম্বর 2022। তা মামলাটা 28শে নভেম্বর কেন হলো? যে 30শে নভেম্বর কলকাতা হাইকোর্টে আমাদের করা আদালত অবমাননার মামলার শুনানি ছিল, এবং ওই আদালত অবমাননার মামলায় তার আগে মাননীয় বিচারপতিরা যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তাতে আইনজীবীরা বা যারা বিষয়টার সঙ্গে ওয়াকিবহাল তারা মনে করছিলেন যে 30 তারিখ কিন্তু রাজ্যের চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি এগেনস্টে রুল জারি হয়ে যাবে, তাদেরকে গ্রেপ্তার করার মতো নির্দেশও কলকাতা হাইকোর্ট দিতে পারেন। এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এখন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার মেনশন করলেন, বললেন যে এরকম 30 তারিখে আদালত অবমাননার মামলা আছে, সেখানে হয়তো রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে, তাই মামলাটা 2রা ডিসেম্বর থেকে 30শে নভেম্বরের আগে কোনো একটা দিনে করা হোক। এবং সুপ্রিম কোর্ট সেটা মিলে 28শে নভেম্বর করলেন, এবং যথারীতি সরকার পক্ষের আবেদনে সাড়া দিলেন। মামলা 18শে নভেম্বর শুরু হয়ে গেল। ফলে আদালত অবমাননার মামলাটা আর মানে কলকাতা হাইকোর্টে আর শুনানি হওয়ার সুযোগ রইল না। এখন মেনশন করাটা একটা আইনি প্রক্রিয়া, আমরাও বহুবার মেনশন করেছি, তাতে কখনো আদালত আমাদের মেনশনেতে আমাদের সাড়া দিয়েছেন, আমাদের কথায় কখনো দেননি, কিন্তু এটা আইনি প্রক্রিয়া, আমাদের বলার কিছু নেই। কিন্তু এই একটা বিষয় হচ্ছে গোটা মামলাটা টার্নিং পয়েন্ট। এই 28 তারিখে মামলাটা শুনানি হওয়া এবং কলকাতা হাইকোর্টে মামলার শুনানি স্থগিত করে দেওয়ার এই সিদ্ধান্ত কিন্তু আমাদের এই দীর্ঘ পথ চলা
মানে বাধ্য করলো। এবার এটা যেহেতু আইনি প্রক্রিয়া, আমার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কিছু বলার নেই, আইনগতভাবে বলা থাকে না। কিন্তু মুশকিলটা হলো যে সুপ্রিম কোর্ট কেন মামলাটা প্রথমেই এসএলপিটা রাজ্য সরকারের খারিজ করে দিলেন না? কারণ এই 28শে নভেম্বরের পরে যেদিন মামলার শুনানি হলো, সেদিন কিন্তু মাননীয় বিচারপতিরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় সরকার পক্ষকে বলেছিলেন একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যে 2018 সালের 31শে আগস্ট কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট অফ দ্য এমপ্লয়িজ। তা আপনারা সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কোনো চ্যালেঞ্জ মামলা করেননি। আবার সেই রায়ের প্রেক্ষিতে ওই কলকাতা হাইকোর্টে ওই একই বেঞ্চের কাছে রিভিউ পিটিশন করে সেই রায়টার লিগ্যালিটি দিয়ে দিয়েছেন। যে রায়ের লিগ্যালিটি আপনারা দিয়ে দিয়েছেন, সেই রায়ের বিরুদ্ধে এতদিন পরে এসএলপি কেন? এইখানে আজকে আমার প্রশ্ন, যে আমরা তো মহামান্য সুপ্রিম কোর্টের কাছে 20শে মে 2022 যে রায় হয়েছিল, অর্থাৎ ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট, আমরা তো সুপ্রিম কোর্টে এই ফান্ডামেন্টাল রাইট দেওয়ার জন্য কোনো জেদাজেদি করিনি। আমরা তো ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট এই রায়টুকু পেলেই তো আমাদের চলতো। কাজেই সুপ্রিম কোর্ট যদি কর্মীদের দিকটা দেখতেন, তাহলে কিন্তু ওই পর্যবেক্ষণের পরেই এসএলপিটা খারিজ হয়ে যাওয়া উচিত ছিল। কেন? যে যদি 20শে মের এসএলপি 20শে মের রায় অর্থাৎ 2022 সালের যদি খারিজ হয়েও যায়, 2018 সালের ওই 31শে আগস্টের রায়টা কিন্তু সুপ্রিম কোর্ট বলেই দিচ্ছেন এটা খারিজ করা যাবে না, কারণ এটাতে রাজ্য সরকারি লিগ্যালিটি দিয়ে দিয়েছে। কাজে মামলাটা এতদিন চলার কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটাও ভয়ঙ্কর। রাজ্য সরকারের মেনশনে সুপ্রিম কোর্ট সাড়া দিলেন, খুব ভালো কথা, কিন্তু তারপরেই সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ চলতে থাকে। এবং আমরা যখন মামলা শুনানি দ্রুত করার জন্য মেনশন করলাম, তখন কিন্তু সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা আমাদের আইনজীবীদের উপর রোষ প্রদর্শন করলেন। এইটা হচ্ছে মানে খুব বিতর্কিত একটা জায়গা, যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে মেনশন করার পরে তাদের দাবি মেনে নিচ্ছেন, কিন্তু কর্মীপক্ষ যখন মেনশন করে শুনানিটা দ্রুত করার জন্য আবেদন করছে, সেই আবেদনে কিন্তু সুপ্রিম কোর্ট সাড়া দিচ্ছে না। এবারে দিনের পর দিন মামলা হলো না। অনারেবল জাস্টিস ঋষিকেশ রায়, অনারেবল জাস্টিস দীনেশ মাহেশ্বরী, তাদের বেঞ্চে দিনের পর দিন মামলা পড়লো, এবং ওই একই গল্প বলে মামলা শুনলেন না তারা, যে সময় নেই। এখন এই সময় নেই কথাটারও আমাদের আপত্তি রয়েছে, কারণ এরকম দিন গেছে যেদিন 1টার সময় মামলা শেষ হয়ে গেছে, এরকম দিন 3টের সময় সমস্ত মামলা শেষ হয়ে গেছে, মামলা শোনার সময় ছিল। আরো একটা কায়দা ওখানে হলো, যখনই আমাদের মামলাটা প্রথম দিকে থাকতো, অর্থাৎ ওই যে কজ লিস্ট তার প্রথম দিকে থাকতো, রাজ্য সরকারের আইনজীবীরা এসে বলতেন যে তাদের সিনিয়র আইনজীবী অন্য আদালতে ব্যস্ত, কাজেই মামলাটা শেষে দেয়া হোক। এবং সেই মতো মামলা কিন্তু শেষে চলে যেত, এবং বিচারপতিরা বলতেন সময় নেই, শুনতে পারবো না। অর্থাৎ এই যে দীর্ঘ বছরের পর বছর, মাসের পর মাস আমরা দিল্লি গেছি, ফিরে এসেছি, মামলার শুনানি হয়নি, এটা কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয়ের কাছ থেকে আমাদের প্রাপ্তি ছিল না। কারণ সর্বোচ্চ ন্যায়ালয় সকলের প্রতি সমান ব্যবহার করে দ্রুত একটা মামলার নিষ্পত্তি করবেন, এটাই কিন্তু প্রত্যাশিত। এবং আপনি দেখুন, যখন অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চটা ওই রোটেশনে ওই বেঞ্চে এলো, তখন কিন্তু তারা অতি দ্রুত শুনানি করে একটা ইন্টারিম অর্ডার দিলেন। তার মানে এটা অত্যন্ত স্পষ্ট যে ডিভিশন বেঞ্চে কোন বিচারপতিরা আছেন, তাদের ব্যক্তিগত মানসিকতার উপর, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর
মামলা শোনা হবে কি হবে না এটা নির্ভর করছে। জাস্টিস দীপঙ্কর দত্ত তিনি একদিন তার বেঞ্চে মামলা গেল, তিনি বললেন আমি মামলা শুনবো না। কারণ কি, সোশ্যাল মিডিয়ায় কিছু কর্মচারী তারা অতি সক্রিয়তা দেখিয়েছেন মামলা সম্পর্কে। স্বাভাবিকভাবে আপনি বলুন, সোশ্যাল মিডিয়ায় কে কি লিখবে সেটা তার গণতান্ত্রিক অধিকার। সারা ভারতবর্ষে অসংখ্য মামলা সুপ্রিম কোর্টে আছে, তাহলে সুপ্রিম কোর্টের যে কোনো মামলা সম্পর্কে যদি সোশ্যাল মিডিয়ায় কিছু লেখা হয় তাহলে সেই মামলা বিচারপতিরা শুনবেন না? তাহলে তো সুপ্রিম কোর্টে কোনো মামলাই হবে না, সুপ্রিম কোর্টে তো মামলার কোনো প্রশ্নই উঠছে না তাহলে। কারণ প্রত্যেকটা এতেই কেউ না কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু মন্তব্য করবে, তিনি মামলা ছেড়ে দিলেন। এবারে রায় হলো 5ই ফেব্রুয়ারি 2026 রায় হলো। রায়ে কি বলা হলো এটা খুব গুরুত্বপূর্ণ। রায়ের 124 পাতার রায়, তার 121 নম্বর পাতায় ডাইরেকশন অ্যান্ড কনক্লুশন এই পার্টে 59.2 প্যারাগ্রাফে বলা হচ্ছে, টু রিসিভ ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট দ্যাট হ্যাজ বিন অ্যাক্রুড ইন ফেভার অফ দ্য রেসপন্ডেন্টস এমপ্লয়িজ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ ডিএটা হচ্ছে লিগ্যালি এনফোর্সেবল রাইট। এখানেও আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে, হ্যাঁ এটা ঠিক, আমরা রোপা 2009 এর উপরই মামলা করেছি। স্বাভাবিকভাবে রায় যখন হবে রোপা 2009 এর উপরই হবে। কিন্তু যদি কোনো বিষয়টা রাজ্য কর্মীদের লিগ্যালি এনফোর্সেবল রাইট হয়, সেটা একটা রোপার আন্ডারে 10 বছরের রাইট থাকবে আর পরের সময়ে সেটা রাইট থাকবে না, এটা বোধহয় সমীচীন নয়। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ ন্যায়ালয়, তাদের হাতে কিন্তু এই ক্ষমতা ছিল যে ডিএটাকে ফর এভার লিগ্যালি এনফোর্সেবল রাইট বলে ঘোষণা করা, তারা সেটা করলেন না। হ্যাঁ নিশ্চয়ই মামলাটা রোপা 2009 এর ওই সময়কালের ভিত্তিতে, কিন্তু যখন একটা পলিসি ডিসিশন হচ্ছে যে ডিএ ইজ এ লিগ্যালি এনফোর্সেবল রাইট, তখন এটা কিন্তু সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে, এটা আমার মানে ধারণা, আমার বিশ্বাস, সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে এটাকে এক্সটেন্ড করতে পারতেন। এবারে আসো 59.3 প্যারাগ্রাফ, সেখানে কি বলা হলো, given its incorporation in ROPA rules, the AICPI is the standard to be followed by the appellant state of West Bengal for determination of existing emoluments. এক্সিস্টিং এমালুমেন্টস এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএ। তার মানে ডিএ বা ডিয়ারনেস রিলিফ, এটা গণনা করার জন্য সুপ্রিম কোর্ট তার রায়ে পরিষ্কার বলে দিলেন যে AICPI, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এবারে একটা সময় ভিত্তিক রায় দিলেন, ওটা বহু আলোচিত, ও নিয়ে আমি আর যাচ্ছি না। এবারে চলে আসো প্যারা 2, সেখানে ইন্টারিম অর্ডারটা উল্লেখ করা হয়েছে এবং সেখানে কি বলা হচ্ছে, দি পসিটি অফ ফান্ডস ইজ এ গ্রাউন্ড হুইচ স্ট্যান্ডস নেগেটেড বোথ বাই ট্রাইব্যুনাল অ্যান্ড হাইকোর্ট। অর্থাৎ সরকারের অর্থ সংকট, এইটা স্যাট এবং হাইকোর্ট উভয়ই তার সেখানে নেগেটেড হয়ে গেছে, মানে তারা মনে করেছেন যে এই অজুহাতের কোনো মানে আইন গ্রাহ্যতা নেই। তারপরে লিখেছেন, however, pending such consideration, we are of the considered view that the employees need not be kept waiting endlessly to receive the money in question. অর্থাৎ কর্মচারীরা এই আদালতে মামলা পেন্ডিং, এই অমুকের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, এই সব কারণ দেখিয়ে এন্ডলেসলি মানে অনির্দিষ্ট কালের জন্য কর্মচারীদের প্রাপ্য আটকে রাখা যাবে না। অর্থাৎ এতে দুটো বিষয় স্পষ্ট। এক নম্বর হচ্ছে রাজ্য সরকারের অর্থ সংকট, এই কারণ দেখিয়ে সুপ্রিম কোর্টের রায় কার্যকর করা যাবে না, এটা হবে না। 2 নম্বর হচ্ছে কর্মীদের প্রাপ্য সেটা ওই নেভার এন্ডিং প্রসেসে অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা যাবে না। এবারে আপনি আসুন 123 নম্বর পাতায়,
সেখানে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলছেন, উই ফাইন্ড ইট ফিট টু কনস্টিটিউট এ কমিটি টু মনিটর দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডাইরেকশন ইস্যুড হেয়ার ইন অ্যাবভ। তার মানেটা কি? যে আমরা একটা কমিটি তৈরি করে দিচ্ছি, সেই কমিটিটা হচ্ছে মনিটর করবে, কিসের উপর মনিটর করবে? ইমপ্লিমেন্টেশন অফ দ্য ডাইরেকশন ইস্যুড হেয়ার ইন অ্যাবভ। অর্থাৎ যে ডাইরেকশন দিয়েছেন সুপ্রিম কোর্ট, সেইটা ইমপ্লিমেন্টেশন মানে সেটা কার্যকর করার জন্য এই কমিটি কাজ করবে। তাহলে কমিটির মানে কাজের পরিধি কিন্তু বেঁধে দেওয়া হয়েছে। এবং তারপরে 59.7 এতে প্যারাগ্রাফে আরো স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ওই মনিটরিং কমিটি মানে অনারেবল জাস্টিস রিটায়ার্ড জাস্টিস ইন্দু মালহোত্রার নেতৃত্বে যে 4 সদস্যের কমিটি, তারা কি কি করবে? এ টোটাল অ্যামাউন্ট টু বি পেড। একদম এগুলো আপনি শ্যামবাবু এগুলো বলেছিলেন, কিন্তু এগুলো কোনো ইমপ্লিমেন্ট হলো কি? মানে আমি এটা বলতে চাইছি যে আপনি বলছি হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি আর একটু সময় দিন। শিডিউল অফ পেমেন্টস হুইচ দেন দি স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো। আর হচ্ছে পিরিয়ডিক্যালি ভেরিফাই দি রিলিজ অফ দ্য অ্যাকাউন্ট। একদম স্পষ্ট বক্তব্য। মনিটরিং কমিটি একদম। 3টে কাজ, কিন্তু মনিটরিং কমিটি কি করলো দেখুন। প্রথম সব থেকে গোলমালটা, এবং আজকে এই যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা পড়েছি রায় কার্যকর করা নিয়ে, এই গোলমালটা কিন্তু মনিটরিং কমিটি একেবারে স্পন্সর করেছে। যদি বলবেন কেন, তারা প্রভিডেন্ট ফান্ডে একটা ABC গ্রুপের কর্মচারীদের টাকা ঢুকিয়ে দিলেন। সুপ্রিম কোর্টের রায় তো কোথাও বলা নেই। সুপ্রিম কোর্টের রায় তো বলা নেই যে ইন্দু মালহোত্রার কমিটি তারা নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারবে, যেটা সুপ্রিম কোর্টের রায় নেই। দ্বিতীয় যে বিষয়টা, যে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, আমি আপনাকে প্যারাগ্রাফও বলেছি 59.2 121 পাতা, সেখানে বলেছে ডিএ এবং ডিয়ারনেস ডিটারমিনেশনের একমাত্র সূচক হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স। সেখানে পূর্বতন রাজ্য সরকার একটা স্টেট বেসড সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স নিয়ে এলেন এবং বললেন 2011 সাল থেকে নাকি এটা চালু আছে। মনিটরিং কমিটি নিশ্চয়ই সুপ্রিম কোর্টের এই মামলার বিষয়ে জানেন। সেখানে স্যাট, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বারবার বিচারপতিরা রাজ্য সরকারের আইনজীবীদের প্রশ্ন করেছেন যে এরকম কোন সিপিআই বা এরকম কোন সূচক আপনাদের আছে যে সূচক অনুসারে আপনারা ডিএ দেবেন যদি আপনারা এআইসিপিআই না মানেন। তারা কিন্তু দিতে পারেননি, কারণ এই ধরনের কোন স্টেট বেসড সিপিআই এর কোনো অস্তিত্ব নেই। অথচ রাজ্য সরকার, যার অস্তিত্ব নেই, সেরকম একটা কল্পিত সিপিআই তৈরি করলেন। বেসটা সুপ্রিম কোর্টের রায়ে বলা ছিল যে 1982 = 100 পয়েন্ট এআইসিপিআই ধরে 1/4/2008 এআইসিপিআই হচ্ছে 536। রাজ্য সরকার সেটাকে 605 করলেন এবং বেসটাকে নিয়ে চলে গেলেন 2012 = 100। ফলে যেটা হলো যে এআইসিপিআইটা শুধু মানা হলো না তাই নয়, যে হিসেবটা এলো সেটা ভয়ঙ্কর রকমের কম, অন্তত প্রাপ্যের 57% কম। দুর্ভাগ্য, 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়, সেই বৈঠকে আমি বিস্তারিতভাবে, উনি প্রথমে আমাকে বলার সুযোগ দিয়েছেন, আমি তার সম্পূর্ণ সদ্ব্যবহার করেছি। অন্য যে 3টি সংগঠন ছিল তারা আমাকে বাধা দেয়নি, যার ফলে আমি দীর্ঘ সময় বলতে পেরেছি। আমি প্রথমেই এই বিষয়টার উল্লেখ করেছি যে এইভাবে চক্রান্তমূলকভাবে এই ভুল হিসেব করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি আজকে 1200 কোটি টাকা স্যাংশন করলাম, আর 500, 600, 700 কোটি টাকা করতে পারবো না, ভুলটা সংশোধন করে দেবেন। দুর্ভাগ্য, ভুল সংশোধন করা তো দূরস্থান, রাজ্য সরকার যে কমপ্লায়েন্স রিপোর্ট সুপ্রিম কোর্টে দিলেন, সেই কমপ্লায়েন্স রিপোর্টে এই ভুল হিসেবটা তো মান্যতা দেয়াই হয়েছে, তার সঙ্গে আবার 100% নিউট্রালাইজেশনের জায়গায় 85% নিউট্রালাইজেশন হয়েছে। মানে মমতা সরকারের হিসেবে আমরা 57% প্রাপ্যের থেকে কম পাচ্ছিলাম, আর এই সরকারের হিসেবে ওই 57% থেকে আরো অনেক কম আমরা পাবো, কারণ নিউট্রালাইজেশনটা 100% থেকে 85% করে দেওয়া হয়েছে। এবার সুপ্রিম কোর্টের ভূমিকা দেখুন।
সুপ্রিম কোর্টে গত 6ই মে মামলা ছিল, আমরা গেলাম, বেঞ্চ স্ট্যান্ড ক্যান্সেল। এখন সুপ্রিম কোর্টে কোনো প্রশাসনিক কারণে মামলার চাপের জন্য বেঞ্চ ক্যান্সেল হতেই পারে, কিন্তু সেইটা সুপ্রিম কোর্ট কেন আগে থেকে জানাবে না? আমরা কেন দিল্লি গিয়ে জানতে পারবো যে বেঞ্চটা ক্যান্সেল হয়ে গেছে, আবার ফেরত নিয়ে আসবো? এই যে আমাদের যাতায়াতের খরচা, আমাদের আইনজীবীদের যাতায়াতের খরচা, তাদের যে সম্মান দক্ষিণা, এই যে বিপুল খরচা মামলাকারীরা কিভাবে করবে, কেন করবে? এবং এটাই প্রথম নয়, 6ই মের আগেও একাধিকবার বেঞ্চ ক্যান্সেল হয়ে গেছে, মামলা হয়নি, আমরা ফেরত চলে এসেছি। 27শে মে মামলার ডেট পড়লো। 27শে মে মামলায় রাজ্য সরকার তারা বললেন যে মামলা পিছিয়ে দিন। অদ্ভুতভাবে রেসপন্ডেন্ট একটি সংগঠন, তারাও নির্বোধের মতো, মূর্খের মতো মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করলো, কারণ না 1 জুনের বৈঠকে নাকি সব সমস্যার সমাধান হয়ে যাবে। ফলে মামলা 56 দিন পিছিয়ে গেল। 22শে জুলাই মামলার দিন ঠিক হলো। আমরা 21 তারিখে জানতে পারলাম 22শে জুলাই মামলা হচ্ছে না, 23শে জুলাই হবে। আমরা 23শে জুলাই দিল্লি পৌঁছে গেলাম। 6টার সময় সুপ্রিম কোর্টের অর্ডার বেরিয়েছে যে 23শে জুলাই ওই যে স্পেশাল বেঞ্চ আমাদের ডিএ মামলা করার জন্য তৈরি করা হয়েছে, সেটা স্ট্যান্ড ক্যান্সেল। আমরা আবার ফেরত এলাম। আমার প্রশ্ন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে অত্যন্ত স্পষ্ট, স্বাধীনতার এত বছর পরে আজও কেন সুপ্রিম কোর্টের সার্কিট বেঞ্চ 28টা রাজ্যের রাজধানীতে হবে না? কেন এই 1300 কিলোমিটার দূরে আমাদের ছুটতে হবে সুপ্রিম কোর্টের ন্যায় নেয়ার জন্য? এবং সুপ্রিম কোর্ট কেন বারবার, সুপ্রিম কোর্ট প্রশাসন মামলা দেবেন, দিল্লি পৌঁছলে বলবেন স্ট্যান্ড ক্যান্সেল, সেটা আগে জানাবেন না? মালহোত্রা কমিটি তারা আমাদের সঙ্গে কোনো আলোচনাই করলেন না, তারা একের পর এক সিদ্ধান্ত নিয়ে গেলেন এবং বিষয়টাকে বহুমাত্রিক জটিলতার আবর্তে এনে ফেললেন। সুপ্রিম কোর্টে আমাদের আইনজীবী সেটা তুললেন, তখন তারা বললেন হ্যাঁ এদের সঙ্গে আলোচনা করো। 24শে এপ্রিল, 27শে এপ্রিল, 1 মে, 3টে দিন দেয়া হলো। 24শে এপ্রিল এবং 1 মের বৈঠক বাতিল হয়ে গেল। কেন বাতিল হলো আমরা জানতে পারলাম না, এবং সেক্ষেত্রেও কিন্তু আমাদের দিল্লি গিয়ে আবার ফেরত আসতে হলো। কেন একটু আগে জানানো যেত না? 27শে এপ্রিলের বৈঠকে আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম গিয়ে যে সেখানে 3টি রেসপন্ডেন্ট সংগঠনকে ডাকা হয়েছে, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ তারা রেসপন্ডেন্ট নন, মামলায় যুক্ত হওয়ার অনুমতি আদালত তাদের দেননি, কিন্তু আদালত বান্ধব হিসেবে টু আর্গু অ্যান্ড টু অ্যাসিস্ট দ্য কোর্ট এই অধিকার তাদের দিয়েছেন। তাহলে খোদ সুপ্রিম কোর্ট যাদের আদালতে আর্গু করার অধিকার দিয়েছেন, কোর্টকে সহায়তা করার অধিকার দিয়েছেন,